হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ই-টিন সার্টিফিকেট অনেকেই নিয়েছেন, কিন্তু ই রিটার্নটা জমা দেননি এখনও পর্যন্ত। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যত দ্রুত সম্ভব ই রিটার্নটা কিন্তু জমা দেবেন। ই রিটার্নটা জমা না দিলে কিন্তু আপনার নামে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে, যেমন ট্যাক্স কর্তৃপক্ষ বা টিন কর্তৃপক্ষ কিন্তু আপনার নামে চাইলে মামলাও দিতে পারে বা বিভিন্ন রকম জরিমানা হতে পারে। সো আপনি অবশ্যই ই রিটার্ন জমা দেবেন, অর্থাৎ ট্যাক্স ফর্মটা সাবমিট করবেন। এবং আপনারা কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন, অর্থাৎ শূন্য টাকা মানে কোনো টাকা ট্যাক্স না দিয়েও কিভাবে রিটার্ন ফর্মটা সাবমিট করবেন, এই বিষয়টাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আশা করি ভিডিওটি সবাই A to Z ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি আপনি ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয়। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা জিরো রিটার্ন কিভাবে সাবমিট করব। তো জিরো রিটার্ন সাবমিট করার জন্য আসলে আমি যে নিয়মগুলো দেখাবো সেই নিয়মগুলো আপনারা A to Z ধৈর্য ধরে ফলো করবেন, কারণ আমি ইউটিউবে অনেক কয়েকটা ভিডিও দেখছি, সেগুলোতে কিছু ঝামেলা আছে এবং কিছু কিছু ইউটিউবার অন্য একটা সাইট থেকে বা ভিন্ন কোনো সাইট থেকে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করার ওয়ে দেখাইতে পারে। সো আমি দেখাবো আপনারা কোনো থার্ড পার্টি কোম্পানি বা থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য না নিয়ে কীভাবে নিজের রিটার্ন ফর্ম নিজেই সাবমিট করবেন, এই বিষয়টা A to Z দেখাবো। সো আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। তো রিটার্ন ফর্ম সাবমিট করার জন্য আমরা প্রথমে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে, লাইক আপনি মোবাইল বা কম্পিউটার যে কোনোটা থেকেই ওপেন করতে পারেন। তারপরে আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে এখন আমাদেরকে মেন যে কাজটা সেটা করতে হবে। সো এখানে আমাদেরকে প্রথমে যে ই রিটার্ন সাবমিট দেওয়া যে ওয়েবসাইটটা সেটাকে খুঁজে বার করতে হবে। তো ই রিটার্ন লিখে এখানে যদি সার্চ দেওয়া যায়, ই রিটার্ন লিখে এখানে আমি সার্চ দিলাম, ই রিটার্ন লিখে সার্চ দিলে এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট কিন্তু আপনি পাবেন। সো এখানে আরেকটা কাজ আপনি করতে পারবেন, ই রিটার্ন স্পেস বিডি লিখে যদি আপনি সার্চ দেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে মেইন ওয়েবসাইটটা সেটাই কিন্তু আপনি পাবেন। সো এখানে কোনো কনফিউশনের ব্যাপার না, আপনি ই রিটার্ন লিখে সার্চ দিলে হয়তো আদার্স কোনো কান্ট্রির ওয়েবসাইট পেতে পারেন বা অন্য কোনো ওয়েবসাইট পেতে পারেন। সেক্ষেত্রে আপনি ই রিটার্ন বিডি লিখে সার্চ দেবেন, দিলেই আপনি পেয়ে যাবেন etaxnbr.gov.bd। সো এই ওয়েবসাইটটা, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। সো আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেন আপনারা যখন এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কাছে একটু টাইম নেবে এবং ই রিটার্নের যে ওয়েবসাইটটা সেটা ওপেন হবে। তো ই রিটার্নের ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনার কাছে এরকম একটি ল্যান্ডিং পেজ আসবে। সো এখানে আপনি দেখতেই পারবেন অ্যাড্রেস বারে etaxnbr.gov.bd/#ল্যান্ড পেজ। সো এই ল্যান্ড পেজটাতে যখন আপনি চলে আসবেন, সো এখান থেকে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন। যেমন এখানে প্রথমে একটা লোগো দেখা যাচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ। সো এখানে এরকম একটা অপশন আসবে। তারপর উপরে দেখবেন আপনি ই10, ই রিটার্ন, ই ট্যাক্স পেমেন্ট, এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো এখান থেকে আপনাকে ই রিটার্নটা ক্লিক করতে হবে। সো ই রিটার্নে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটি পেজ আসবে। সো ই রিটার্ন অর্থাৎ রিটার্ন ফর্ম সাবমিট করার পূর্বে আপনাকে এখানে অবশ্যই লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনি যেহেতু এখানে প্রথম, সো এখানে তো আপনি লগ ইন করতে পারবেন না, এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনি FAQ অথবা গাইডলাইন এগুলো পড়ে নেবেন। সো আমি গাইডলাইনটাতে ক্লিক করলাম। গাইডলাইনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ই রিটার্ন। দেন এখানে দেখাচ্ছে ইউ উইল নিড এ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল ফোন নাম্বার ফর ইউজিং ই রিটার্ন। সো এখানে ই রিটার্নে একটা মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটিকে অবশ্যই বায়োমেট্রিক ভেরিফাইড হতে হবে। যদি বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার না হয়, সেক্ষেত্রে আপনি ই রিটার্ন ফর্মে রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার নিজের নামে যে নাম্বারটি নেওয়া আছে সেই নাম্বারটি এখানে দেওয়ার, কারণ এটা আপনার ভবিষ্যতে প্রয়োজন হবে। তারপর দেখাচ্ছে ফর বেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড পারফরমেন্স ইউজ এ ল্যাপটপ অর এ ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ডিভাইস মে নট ডিসপ্লে অল ফিচার। সো আপনাকে এখানে রিকমেন্ড করতেছে যে আপনি অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে এই কাজটি করার চেষ্টা করবেন। মোবাইল ডিভাইস থেকে কিছু কিছু অপশন আপনার কাছে কার্যকরী নাও হতে পারে, এটা আপনাকে বলে দিয়েছে। তারপরে 3 নাম্বার দেখাচ্ছে টু মেনটেন কনফিডেন্সিয়ালি of your tax information, never share your OTP or password with others। সো এখান থেকে আপনাকে যেটা বোঝাচ্ছে, এখানে আপনার যে ওটিপি এবং পাসওয়ার্ড থাকবে বা ওটিপি আপনার ফোনে আসবে এবং পাসওয়ার্ডটা যে আপনি সেট করবেন, সেই পাসওয়ার্ড এবং ওটিপি এগুলো ভুলেও কারোর সাথে শেয়ার করা যাবে না।
এটা আপনার নিরাপত্তার জন্য আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তারপরে এখানে দেখাচ্ছে 4 নম্বরে যেটা, কিপ অল নেসেসারি ডকুমেন্ট উইথ ইউ হোয়েন ইউজিং ই রিটার্ন, ইউ উইল নিড টু এন্টার মেনি ইনফরমেশন ফ্রম ইউর ডকুমেন্টস। সো এখানে আপনাকে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনি আপনার ই রিটার্ন ফর্ম সাবমিট করার সময় আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেগুলো অবশ্যই সাথে রাখবেন। এই ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে না, তবে এই ডকুমেন্টগুলো দেখে আপনার বিভিন্ন ইনফরমেশন ই রিটার্নে জমা দিতে হতে পারে। সো এগুলো অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে। ইউ ডু নট নিড টু অ্যাটাচ এনি ডকুমেন্ট, জাস্ট ফিল ইন রিলেভেন্ট ফিল্ড অ্যান্ড কিপ রিলেটেড ডকুমেন্ট উইথ ইউ এনি ফাদার্স রেফারেন্স। সো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনাকে যে ডকুমেন্টগুলো দিয়ে আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করবেন সেগুলো তারা অ্যাটাচ করতে বলতেছে না, কিন্তু এগুলো আপনাকে সংরক্ষণ করতে বলতেছে ভবিষ্যতের রেফারেন্স হিসেবে। সো এই যে নিচের যে অপশনগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা সঠিকভাবে কিন্তু পড়ে নেবেন। এখানে যে তথ্যগুলো লেখা আছে এগুলো চেষ্টা করবেন সঠিকভাবে পড়ে নেওয়ার। যদি আপনি না বোঝেন কোথাও, সেক্ষেত্রে যে অপশনটা বুঝতেছেন না, উদাহরণস্বরূপ আমি এটা বুঝতেছি না, এটা আপনি কপি করবেন, করার পর গুগল ট্রান্সলেট করবেন, করলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। অবশ্যই বুঝে শুনে তারপর কাজটা করবেন। তো আমি এটাকে এখন ক্লোজ করব। ক্লোজ করার পর আপনি যদি FAQতে যান সেক্ষেত্রে আপনি এখানেও বুঝতে পারবেন যে মোবাইল ফোনে ই রিটার্ন করা যাবে। ই রিটার্নকে সহজ ও ইউজার ফ্রেন্ডলি করার জন্য অনেক ফিচার দেওয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না, তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই রিটার্ন করুন। সো এগুলো আপনারা পড়ে নিতে পারেন, সম্পূর্ণ বাংলায় দেওয়া আছে, এখান থেকে আপনারা A to Z পড়ে নিতে পারেন। চাইলে আপনি ইংরেজিতেও পড়তে পারেন। সো এটা আপনার ব্যাপার। দেন আপনি এখান থেকে ব্যাক করবেন। তারপর আপনার যদি কোনো সময় কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট আছে ক্লিক করে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দেন কন্ট্যাক্ট করতে পারেন। সো আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এখন আমাকে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন করার জন্য আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম এবং এখানে আমার 3 নাম্বার এবং এখানে ওই বায়োমেট্রিক রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে। তো এখানে আপনি আপনার যে 12 ডিজিটের 3 নাম্বারটি সেটা এন্টার করবেন। অবশ্যই সঠিক নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনি ভুল নাম্বারটি দিলে কিন্তু আপনার যে ট্যাক্স ফর্মটি সেটি সঠিকভাবে ফিল আপ করতে পারতেছে না, সেক্ষেত্রে ঝামেলায় পড়তে পারে। সো অবশ্যই দেখে দেখে সুন্দরভাবে আপনার যে 3 নাম্বারটি থাকবে আপনার টিন সার্টিফিকেটে সেই 3 নাম্বারটি সুন্দরভাবে বসানোর চেষ্টা করবেন। তো আমি 3 নাম্বারটি এখন বসাচ্ছি। সো আমার 3 নাম্বারটি দেওয়া হয়ে গেছে। সো এখন আমাকে এখানে রেজিস্টার্ড একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটি আমার নামে রেজিস্টার্ড করা আছে। সো এরকম একটা নাম্বার আমি দিচ্ছি। সো আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন আমি সিম্পলি এই যে নিচে যে ক্যাপচাটা দেখাচ্ছে এইখানে যে টেক্সটগুলো লেখা থাকবে সেই টেক্সটগুলো দেখে দেখে আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনি কোনো সময় টেক্সটগুলো না বোঝেন সেক্ষেত্রে এই যে রিফ্রেশ বাটন দেখা যাচ্ছে, সো রিফ্রেশ বাটনে ক্লিক করলে ক্যাপচাগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনি যতবার ক্লিক করবেন ততবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আপনার দেখে দেখে এই ক্যাপচাগুলো এই ঘরটিতে লিখতে হবে। সো আমি লিখে দিচ্ছি। সো এই ক্যাপচাগুলো সবগুলো দেখে দেখে A to Z লিখে দিলাম। এখানে দেওয়ার পরে সিম্পলি এই যে ভেরিফাই বাটন, এই ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তার আগে আপনি অবশ্যই যে 3 নাম্বার এবং মোবাইল নাম্বার এটা দেখে নেবেন। সো এগুলো দেখে নেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করলে দেখাচ্ছে আমার OTP আমার মোবাইলে কিন্তু সেন্ড করা হয়ে গেছে। এখন আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের OTP কোড চলে গেছে। সো আমার মোবাইলে অলরেডি OTPটি চলে আসছে। সো আমি এখান থেকে এখন OTPটা দিয়ে দেব। সো OTPটি দেওয়ার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড লিখতে হবে, যে পাসওয়ার্ডটি আপনার ই রিটার্ন ফর্মটাকে নিরাপদ করবে। অতএব আপনি ই রিটার্নে এই পাসওয়ার্ডটি দিয়ে ভবিষ্যতে লগ ইন করতে পারবেন। সো এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি কীরকম হবে সেটা আপনাকে এখানে বলে দিয়েছে। সো এখানে পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের উপরে হতে হবে এবং এখানে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটি নাম্বার থাকতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার আপনাকে ইউজ করতে হবে কমপক্ষে। তো এই বিষয়গুলো মেনটেন করে আপনি পাসওয়ার্ডটি দিলে পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হবে। সো আমার পাসওয়ার্ডটি দেখতেই পারতেছেন এখানে আপনারা সবগুলো ঘরে টিক মার্ক চলে আসছে এবং সবগুলো গ্রিন হয়ে গেছে। সো আমার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে গেছে। এখন আমি নিচের ঘরে পাসওয়ার্ডটি দেবো। সো আমার পাসওয়ার্ডটি কিন্তু হয়ে গেল। এখন আমি এখান থেকে সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করব। এখানে পাসওয়ার্ডটি মানে OTPটিও যদি আপনার না আসে, সো আপনি সর্বোচ্চ এখান থেকে সাবমিট করার 4 মিনিট পরে আবার কিন্তু সাবমিট করতে পারবেন। সো OTPটির মেয়াদ থাকে সাধারণত 4 মিনিট। 4 মিনিটের মধ্যে আপনার না গেলে আপনি আবার রিসেন্ড করবেন। সো রিসেন্ড করার পর আপনি OTPটি পেলে সেমভাবে ফর্মটিকে ফিল আপ করে সাবমিটে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করলে এখানে আপনাকে দেখাচ্ছে কংগ্রেচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, নাও ইউ ক্যান সাইন ইন ইউর অ্যাকাউন্ট ইউজিং টিন অ্যান্ড
ইউর পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড, অর্থাৎ আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করতে পারেন। সো এখান থেকে সিম্পলি সাইন ইন বাটনে ক্লিক করবেন। দেন এখন আপনি লগ ইন পেজে চলে আসছেন। সো লগ ইন পেজ থেকে আপনাকে আপনার টিন নাম্বারটি দিতে হবে। এখন টিন নাম্বারটি প্রথমে এখানে আপনারা দেবেন। সো আমি টিন নাম্বারটি দেখে দিচ্ছি এখানে। সো আমি টিন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমি এখানে এখন আমার পাসওয়ার্ডটিও দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। সো এখন আমি সিম্পলি এখান থেকে ক্যাপচাটাকে পূরণ করে নেব। এই ক্যাপচাটা কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে সঠিকভাবে। সো ক্যাপচাটা পূরণ করার পর এখান থেকে সিম্পলি আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে। এখন এই যে এখানে আমার সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে, আমার যে ইনফরমেশনগুলো সেগুলো সবগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। আমার এগুলোর মধ্যে কোথাও ভুল থাকলে আমি এখান থেকে কিন্তু সংশোধন করতে পারবো এখন। সো এগুলো হচ্ছে আমার প্রোফাইল ইনফরমেশন, এগুলো আপনারও দেখাবে। সো আপনি এগুলোকে যদি কোথাও কোনো কিছু চেঞ্জ করতে চান, যেমন আপনি ট্যাক্স পেয়ার নেমটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, এটা আপনার টিন সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটাই থাকবে। আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি আপনার ওয়াইফের নেম চেঞ্জ করতে পারেন এবং ওয়াইফের টিন সার্টিফিকেট বা টিন নাম্বারটি চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আমার সমস্ত ইনফরমেশন ঠিকঠাক থাকলে এখন আমি সিম্পলি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার প্রোফাইলটি কিন্তু সাবমিট হয়ে গেল। এখন এখান থেকে আমাকে যে সেটিংগুলো সেগুলো সম্পূর্ণ দেখতে হবে। সো এখান থেকে আমাকে এখন রিটার্ন ফর্মটি সাবমিট করতে হবে। আমার প্রোফাইলটি তো আপডেট হলো, সো রিটার্ন ফর্ম তো এখনও সাবমিট হয়নি। সো রিটার্ন ফর্ম সাবমিট করার জন্য এখানে রিটার্ন সাবমিশনে ক্লিক করতে হবে এবং রিটার্ন সাবমিশনে ক্লিক করলে এইখানে আপনাকে মেইন যে কাজগুলো সেগুলো করতে হবে। সো এখান থেকে আপনি একটি অপশন পাবেন। সো এটা আপনার নিজের জন্য আপনি ট্যাক্স ফর্মটা সাবমিট করতেছেন। সো এটা আপনাকে ঘাবড়ানোর কিছু নেই এবং আপনি কোন বছরের জন্য অ্যাসেসমেন্ট নিচ্ছেন। সো এখানে আমি 20-21 অর্থ বছরের জন্য অ্যাসেসমেন্ট নিচ্ছি এবং ইনকাম ইয়ার, আমার ইনকাম ইয়ার হচ্ছে জুলাইয়ের 1 তারিখ 2020 সাল থেকে জুন 30 তারিখ 2021 সাল পর্যন্ত আমার ইনকাম ইয়ার। সো এখান থেকে আমি এখন এই অপশনটি সিলেক্টেড রাখবো, অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা সিলেক্টেড থাকবে সেটাই সিলেক্টেড রাখতে পারেন এবং চাইলে আপনি চেক করে নিতে পারেন, অথবা ভুল ভালো আসতে পারে, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন। সো এখানে আপনাকে দেখাচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দিস অ্যাভয়েড, মানে আপনি যে অপশন মান্থ এবং ইয়ারগুলো সিলেক্ট করেছেন এই ইয়ার এবং মান্থের ভিতরে আপনি কোনো ট্যাক্সেবল ইনকাম করেছেন কিনা। সো অবশ্যই এখানে আমি ইয়েস দেবো। আপনার ক্ষেত্রে আপনি যদি কোনো ট্যাক্সেবল ইনকাম না করে থাকেন সেক্ষেত্রে আপনি নো দিতে পারেন। দেন এখানে এখন 2 নাম্বার অপশন, অবশ্যই এই বিষয়গুলো আপনি সঠিকভাবে বুঝবেন। যদি আপনি না বোঝেন আপনি কপি করে গুগল ট্রান্সলেট করে বাংলায় পড়তে পারেন। চাইলে আপনি এটা থেকে না বুঝলে আপনি এখানে কোশ্চেন মার্কের উপর মাউস রাখলে আপনি এখানে সঠিকভাবে বুঝতে পারবেন। এনি ইনকাম হুইচ ইউ ফুললি এক্সপেন্ড ফ্রম ট্যাক্স। সো এখান থেকে এগুলো যদি আপনি না বোঝেন আপনি সম্পূর্ণ গুগল ট্রান্সলেট করে বুঝে নিতে পারবেন। সো এখান থেকে এটা হচ্ছে আপনি এমন কোনো আয় করেছেন কিনা যেটা করমুক্ত, এরকম কোনো আয় করলে আপনি এটা এখানে ইয়েস দেবেন। সো আমার ক্ষেত্রে আমি নো দেবো। দেন আপনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকলে আপনি রেসিডেন্সে ক্লিক করবেন, রেসিডেন্টে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পর আপনি আসবেন এই অপশনে। আসার পর এইখানে হেড অফ ইনকাম, সো আপনার ইনকামের যে সোর্স, এই ইনকামের সোর্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে আপনি কি কাজ করেন বা কোথা থেকে আপনার ইনকামটা আসে সেটা দেবেন। সো আমি এখান থেকে স্যালারিজ দিলাম। স্যালারিজ দেওয়ার পর সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ করব এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখান থেকে আপনাকে যেটা দিতে হবে আপনার এরিয়া, অর্থাৎ আপনার ইনকাম সোর্সের যে এরিয়া সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আপনি সিটি কর্পোরেশন হলে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন, চিটাগং সিটি কর্পোরেশন এবং আদার্স সিটি কর্পোরেশনের হলে এগুলো সিলেক্ট করবেন সঠিকটা। করার পর যদি আপনার অন্য সিটি কর্পোরেশনের বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স এরিয়া দেওয়ার পর আপনার যদি এখানে কোনো কোটা থাকে সেক্ষেত্রে আপনি কোটাটা সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনার যে ইনফরমেশনটা সঠিক সেটা আপনি সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইয়েস বা নো, আপনার যদি কোনো কার্ড থাকে সেক্ষেত্রে কার্ড, আপনার যদি কোনো কোঠা থাকে কোঠাগুলো দেবেন। দেন আপনার যদি কোনো ডিপিএস করা থাকে সেক্ষেত্রে আপনি এটা এখানে দেবেন। দেন আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন, আপনি যদি কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস বা নো দেবেন। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাচ্ছে স্যালারি টাইপ, মানে এমপ্লয়মেন্ট টাইপ। সো এমপ্লয়মেন্ট টাইপটা যেটা আছে স্যালারি সেকশনে, সো এখান থেকে আপনি দেবেন এখানে কোন প্রকারের কোম্পানির আপনি মানে কাজ করেন। সেক্ষেত্রে আপনি এখানে প্রাইভেট, আমি যেহেতু প্রাইভেট অ্যান্ড আদার্স গভর্নমেন্ট এখানে, সো এটাতে ক্লিক করবো। দেন আপনার ক্ষেত্রে আপনি আপনার যে লিগেল যে সিস্টেমটা সেটা সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনি আপনার কোম্পানির নামটা দেবেন। সো এখানে আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডেজিগনেশন, অর্থাৎ আমার পোস্ট, আমার এখানে যে পোস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি দিয়ে দিলাম। আপনি যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন সেক্ষেত্রে এটাতে সিলেক্ট করবেন, আদারওয়াইজ সিলেক্ট করবেন না। সো আমি এখান থেকে এটাতে সিলেক্ট করে দিলাম। দেন আপনার বেসিক স্যালারি,
অর্থাৎ আপনার বাৎসরিক বেসিক স্যালারি কত টাকা। সো এখানে আমার বাৎসরিক বেসিক স্যালারি একটা আপনি হিসাব করবেন যে আপনার বাৎসরিক স্যালারি কত হয়, আপনি যে কাজটা করেন সেটার বাৎসরিক স্যালারি কত টাকা হয়। এটা আপনি যদি মান্থলি আপনার স্যালারি হয় 20,000 টাকা, সেক্ষেত্রে আপনি সেটা থেকে হিসাব করবেন। যদি 25,000 টাকা হয় সেক্ষেত্রে সেটা থেকে হিসাব করবেন, দেন এটা সঠিক হিসাবটা করবেন। সো আমি 20,000 টাকা ধরতেছি। 20,000 টাকা ধরলে আমার 12 মাসে আর্নিং আসে 2,40,000 টাকা। সো এখান থেকে আমি 2,40,000 টাকা দিলাম। সো 12 মাসে 20,000 টাকা করে মাসে ইনকাম হলে আমার 2,40,000 টাকা হয়। সো আমি এখানে 2,40,000 দিলাম। সো এখানে আপনার এখন খরচ দেখাতে হবে যে আপনার বাড়ি ভাড়া বাবদ কত টাকা খরচ গেছে। সো এখানে আমার 0, আমার বাড়ি ভাড়া বাবদ কোনো খরচ নেই। সো দেন এখানে মেডিকেল অ্যানাউন্স বাবদ আপনার কত খরচ, সো এখানে আপনি খরচটা দেখাবেন। সো আমি আপনার খরচটা দেখাচ্ছি। এখানে সারা বছর আমার মেডিকেল অ্যানাউন্স বাবদ 5,000 টাকা গেছে। দেন এখানে আছে কনভেন্স অ্যালাউন্স অর্থাৎ পরিবহন ভাড়া। সো আপনি সারা বছর পরিবহন ভাড়া কত টাকা দিয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। সো আমার পরিবহন ভাড়া আমি 20,000 দিলাম, 20,000। দেন এখানে আপনি বোনাস পেয়েছেন কত, সো আপনি এটা দিতে পারেন। আপনি কোম্পানিতে কাজ করার পর সারা বছরে বোনাস পেয়েছেন কত, সো এখান থেকে আমি 20,000 দিলাম। দেওয়ার পর এখানে আপনি যদি চান নতুন কোনো ফিল্ড যোগ করবেন সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। এখানে আপনার নতুন কোনো ফিল্ড যোগ করার প্রয়োজন হলে সেটা আপনি দিতে পারেন এখানে। দেন এখন আপনি এখান থেকে এগুলো যদি সব ঠিকঠাক থাকে, দেন এখানে নন ক্যাশ বেনিফিট। সো এখান থেকে যদি আপনার নন ক্যাশ বেনিফিটের কোনো অপশন থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ দরকার নাই। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্রোস ফ্রি জয়েন্ট ইনকাম। সো আপনি এখানে আপনার বৈদেশিক আয় কত টাকা, সো এখান থেকে আপনি দেবেন ফ্রি জয়েন্ট ইনকাম। সো এখান থেকে বৈদেশিক আয় আপনার যেটা হবে সেটা দেবেন, এবং যদি আপনার অ্যাডসেন্স থেকে কাজ করেন সেক্ষেত্রে এখানে আপনার ইনকামটা দেবেন। এখানে আপনার ইনকাম সোর্সটা দেবেন গুগল অ্যাডসেন্স। দেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট অব আমেরিকা। দেন এখানে কোম্পানি নেম গুগল অ্যাডসেন্স অথবা গুগল দিতে পারেন। দেন এখানে কত টাকা আপনার ট্যাক্স কেটে নিয়েছে গুগল সেটা আপনি এখানে দেবেন। দেন আপনার কত টাকা ইনকাম হলো সেটা আপনার দেখাবে এবং আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সো আমি এখানে যেহেতু আপনাদেরকে এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা এগুলো ব্ল্যাঙ্ক রাখবো। দেন এখন আমি এখান থেকে সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। সো এখান থেকে আপনি বাইরের কান্ট্রি থেকে কতগুলো ইনকাম করছেন সেগুলো অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে আপনি আপনার যে সঠিক হিসাবটা সেটা কিন্তু বসায় দেবেন। এখানে আপনার যেটা হয় সেটা আপনি বসায় দেবেন। দেন এখান থেকে আপনি আপনার ট্যাক্স কত টাকা দিয়েছেন, দেন এখান থেকে ট্যাক্সটা দিলেন। দেওয়ার পরে সিম্পলি এখান থেকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ট্যাক্স এমপ্লয়েড ইনকাম টাইপ, অর্থাৎ ট্যাক্স অব্যাহতিপ্রাপ্ত ইনকামের ধারণ। সো এখান থেকে আপনার যদি কোনো ট্যাক্স দেন, আদারওয়াইজ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে দেখাচ্ছে আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স থাকে সেক্ষেত্রে আপনি এটা এখানে দেবেন। দেন কোনো ডিপিএস থাকলে, এটা এরকম কোনো কিছু থাকলে আপনি এখানে দেবেন। সো এখান থেকে আপনার কোনো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি থাকলে সেখানে আপনি দেবেন, সিলেক্ট করে দেবেন। এটা আপনি অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই লিগেলটা সিলেক্ট করার। দেন এখান থেকে আপনার যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। সেখান থেকে আপনার যেটা হয় সেটা আপনি সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন। কিন্তু ধরেন এখানে আপনি কী কারণে ইনভেস্ট করলেন এবং কত টাকা ইনভেস্ট করলেন সেটা এখানে দেবেন। দেন এখানে আপনি অবশ্যই একটা ডিসক্রিপশন লিখবেন। দেন এখান থেকে আপনি কী খাদে ব্যবহার করলেন টাকাটা সেটা অবশ্যই দেবেন সুন্দরভাবে। দেওয়ার পর এখান থেকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এখান থেকে আপনাকে পার্টিকুলার নামে একটি সেকশনে নিয়ে আসছে। সো এখান থেকে আপনার যাবতীয় যে খরচগুলো আপনার সাংসারিক খাবার থেকে শুরু করে যাবতীয় খরচগুলো, এগুলোতে আপনার কত টাকা খরচ হয়েছে, সো এগুলোতে আপনার কত টাকা খরচ হতে পারে আপনি এটা একটা হিসেব। মান্থলি যদি একটা সাধারণভাবে একটা সংসার চালাতে গেলে কমপক্ষে মান্থলি 10,000 প্লাস খরচ হয়। সো আমি 10,000 ধরলাম। 10,000 হলে বা 11,000 ধরা যায়, 11,000 হলে গুণন 12। সো আপনি 12 মাসে একটা হিসেব করবেন, কিন্তু 1,32,000 টাকা। সো আমি এখানে 1,32,000 টাকা দিলাম। দেওয়ার পরে এখানে আপনার কমেন্ট করবেন যে আপনার কিসের জন্য, যদি আপনি কমেন্টটা দিতে চান দিতে পারেন। দেন এখানে অ্যাকোমোডেশন এক্সপেন্স, সো এখান থেকে আপনার বাসস্থান বাবদ যদি কোনো খরচ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা এখানে দিতে পারেন। সো এখানে আমার দিলাম আমি 20,000 দিলাম। দেন এখানে আপনার নিচে কোনো কিছু করার দরকার নেই। তারপর এখানে হচ্ছে বাচ্চাদের শিক্ষা ব্যয়, অর্থাৎ আপনার যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে সেটার শিক্ষা ব্যয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কত টাকা হয়েছে এটা আপনি এখানে দিয়ে দেবেন। সো এখানে আমি দিলাম 10,000। দেন এখানে আপনার অন্য কোনো ধরনের ব্যয় যদি হয়ে থাকে সেটা এখানে দেবেন। দেন এখানে আপনার টোটাল রিলেটেড লাইফস্টাইল, অর্থাৎ আপনার টোটাল ব্যয় হয়েছে আপনার এক বছরে 1,62,000 টাকা এখানেকার হিসেবে। দেন এখানে আপনার পেমেন্ট অফ ট্যাক্স সোর্স, এখান থেকে আপনার
যা যাবতীয় বিষয় সেগুলো আপনি দিতে পারেন। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার নেক্সট স্টেপে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে রিভিউ করবে, অর্থাৎ আপনার টোটাল আপনার ব্যয় হয়েছে আপনার বাৎসরিক 1,62,000 টাকা, আপনার ইনকাম হয়েছে 2,63,620 টাকা এবং আপনার এখানে ট্যাক্স অব্যাহতিপ্রাপ্ত যে ভাতা বা বোনাস সেটা হচ্ছে 25,000। দেন এখানে নিচের দিকে আপনাকে আসলে আপনি বুঝতে পারবেন আরও বিভিন্ন রকম ফিচার দেখাবে। দেন এখানে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে এখানে আপনার টোটাল ইনকাম হচ্ছে, টোটাল ব্যয় হচ্ছে সারা বছরে আপনার 1,62,000, টোটাল ফাউন্ড অফ আউটফুল আপনার 1,62,000, টোটাল সোর্স অফ ফাউন্ড আপনার 2,88,620 টাকা, আপনার ডিফারেন্স থাকে 1,26,620 টাকা, অর্থাৎ আপনার 1,26,220 টাকা আপনার টোটাল টিকবে আর কি। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে এখন সম্পূর্ণ রিভিউটা দেবে। আপনার স্যালারি হচ্ছে 2,60,000 টাকা। দেন এগুলো আপনার কোনো কিছু নাই এবং আপনার দেশের বাইরের থেকে ইনকাম হচ্ছে 3,620 টাকা এবং আপনার টোটাল ইনকাম হচ্ছে 2,63,620 টাকা। আপনার ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 25,000 টাকা। এখন আপনার এখানে যদি দেখেন ট্যাক্স কম্পারেশন আপনার নিচে দেখাচ্ছে আপনার রেভিটেক্সড ইনভেস্টমেন্ট 7,500 টাকা, এখন আপনার অ্যামাউন্ট হচ্ছে 7,500 টাকা। আপনার নিচে আপনি স্ক্রল করলে বুঝতে পারবেন এখানে আপনি সম্পূর্ণ ডিটেলসগুলো দেখার পর আপনি দেখবেন যে আপনার টোটাল পেবল ট্যাক্স কিন্তু 0। সো আপনি যদি এভাবে ফর্মটাকে ফিল আপ করেন, আমি যেভাবে দেখাইলাম সেভাবে যদি ফর্মটাকে ফিল আপ করেন দেন আপনার ট্যাক্সটা 0 হয়ে যাবে। আর আপনার যদি ইনকাম আমি যেটা দেখালাম তার থেকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাক্স পেমেন্ট করতে হবে। দেন আপনাকে এখান থেকে যেটা করতে হবে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে এখন আপনার এগুলো কিন্তু সেভ হয়ে গেল। দেন এখন আপনাকে নিচের থেকে প্রসেড টু অনলাইন রিটার্ন, দেন এখন আপনাকে প্রসেড টু অনলাইন রিটার্নে ক্লিক করে এটা সাবমিট করতে হবে। প্রসেড টু অনলাইন রিটার্নে ক্লিক করতে হবে সিম্পলি। সো আমি প্রসেড টু অনলাইন রিটার্নে ক্লিক করলাম। অনলাইন রিটার্নে ক্লিক করলে আমার রিটার্ন ফর্মটা সম্পূর্ণটা আমাকে এখানে দেখাচ্ছে। সো এখন এগুলোকে আমি দেখে দেন নিচের থেকে একেবারে নিচে আমি চলে যাচ্ছি। নিচে যাওয়ার পর এখানে ভেরিফিকেশনে টিক মার্ক দিয়ে দেন সাবমিট রিটার্নে ক্লিক করলে আমার রিটার্ন ফর্মটা সাবমিট হয়ে যাবে। সো আমি যেহেতু সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেখানোর জন্য দিলাম সেক্ষেত্রে আমি ফর্মটা সাবমিট করতেছি না, আমি ফর্মটা সাবমিট করব এখন সঠিক ইনফরমেশনগুলো দিয়ে তারপর। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা জিরো ট্যাক্স রিটার্ন ফর্ম কীভাবে সাবমিট করবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।